প্রেমহীন বৈবাহিক সম্পর্কের অবস্থা হচ্ছে এই জোটের ভিতরে এখন বিরাজ করতেছে আর ইলেকশন প্রিপারেশন থেকে ফোকাসটা চেঞ্জ করে নেগোসিয়েশন চলতেছে শাসনতন্ত্র আন্দোলন এবং জামাত ইসলামের মধ্যে চলতে চলতে একটা ধরুন ইলেমন্তরা যে বললো, শাসনতন্ত্র বললো যে না আমি এই জোটে থাকবো না, তাইলে কিন্তু জামাত ইসলাম একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। প্রতিক্রিয়াটা এতদূর আসলে যেত না, এটা শুরু হয়েছে মোস্তাফিজকে দিয়ে। মোস্তাফিজ ধরেন সে যখন বিসিসিআই কলকাতাকে বললো যে মোস্তাফিজকে রিমুভ করার জন্য, কলকাতা মোস্তাফিজকে রিমুভ করেছে এবং তারপর থেকে এই ক্রিকেটাররা যে তাদের পজিশন নিয়েছে এবং বাংলাদেশের মানুষই চেয়েছে যে ইন্ডিয়া যেহেতু বাংলাদেশের ক্রিকেটকে অসম্মান করেছে এবং মোস্তাফিজের সেফটি সিকিউরিটি ইনশিওর করতে পারবে না, কোনো গ্রাউন্ড নাই বাংলাদেশের ইন্ডিয়াতে যে বিশ্বকাপ খেলা। এবং এই জায়গাটায় ডিসকাশনের একটা পর্যায়ে কোনো একটা কনফারেন্সে তামিম ইকবাল বলেছে যে বিশ্বকাপে যাওয়ার ডিসিশনটা যাতে ভেবেচিন্তে নেয় আইসিসির সাথে সমন্বয় করে, যেহেতু আইসিসির কাছ থেকেই আমাদের বিগ রেভিনিউটা আসে। এই জায়গায় একটা সে বলে নাই যে ইন্ডিয়াতে যান, কিন্তু তার একটা অপিনিয়ন সে দিয়েছে, যে অপিনিয়নটা পাবলিক ডিজায়ারের অ্যাগেনস্টে গিয়েছে। যখন আমরা তো আসলে সবাই ভাইরাল হতে চাই, যখন পাবলিক ডিজায়ারের অ্যাগেনস্টে যখন তার অপিনিয়নটা গিয়েছে, তখন এখানে নাজমুল সাহেব যে একটা মানে কমেন্ট করে ফেলছেন, যেটা আসলে মানে তাকে ভারতীয় দালাল হিসেবে মানুষের কাছে উপস্থাপন করছে। এমনিতেই ইন্টারনাল ডিসিশন, ইন্টারনাল ডিসিশনটাকে পাবলিকলি সমস্যা যেখানে হচ্ছে আসলে তামিম কিছুটা ডিসপপুলার হয়ে গেছে দুইটা কারণে। মানে তামিম প্রথম কারণ হচ্ছে ডিসপপুলার হওয়ার, তামিম বিসিবি ইলেকশনে একটা প্রতিপক্ষ ফেস করছে, ফলে তামিম যেমন একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স তামিমের ছিল, ওই জায়গাটা একটা প্রতিকূলতার মধ্যে পড়েছে। আরেকটা প্রতিকূলতা তার ছিল যখন সাকিবের সাথে এবং পাপন সহ বোর্ডের সাথে দ্বন্দ্ব ছিল, তখন তার একটা প্রতিকূলতা ছিল ফুল ওই ব্লকটার সাথে। ফলে দেখেন তামিম কিন্তু একভাবে সে ভিকটিম হয়ে গেল ওই ব্লকে থেকে, আবার এখানে বিসিবি ইলেকশন করতে এসে আবার সে ভিকটিম হয়ে গেল। ফলে তার হেটার্স গ্রুপের নাম্বার অফ হেটার্স গ্রুপ অনেক বেশি হয়ে গেছে। ফলে তামিম যখনই অ্যাগেনিস্ট তামিম নাজমুল সাহেব এই বক্তব্য করেছেন, পাবলিক এটা পিক করে তামিমকে নাজমুল সাহেবের পক্ষে দাঁড়িয়েছে এবং তামিমকে ধুয়ে দিয়েছে। এই যে এই ক্রাইসিসটা তামিমের জন্য তৈরি হয়েছে, এই ক্রাইসিসটার ধাক্কাটা লেগেছে ক্রিকেট বোর্ডে। কারণ ক্রিকেটাররা চিন্তা করেছে যে ঠিক আছে, তামিম তো আমাদের বড় ভাই অগ্রজ, তাকে অসম্মান করলে আমাদের গায়ে লাগে, তারা একটা স্ট্যান্ড নিয়েছে। সেই স্ট্যান্ডের জবাবে নাজমুল সাহেব গতকালকে যেভাবে ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন আছে, আমরা তো স্যাটিসফাইড না। আমরা তো মনে করি যে ক্রিকেট গত 15 বছর সঠিক পথে নেই, ক্রিকেটের নানান রকম অনিয়ম হয়েছে, ক্রিকেটের সিলেকশন ঠিক ছিল না, ক্রিকেটে দুইটা পার্ট, একটা হচ্ছে খেলোয়াড়দের পার্ট, খেলোয়াড়দের পারফরমেন্স মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে এই খেলোয়াড়রা। কিন্তু আপনি দেখেন এই খেলোয়াড়রা কে তৈরি করে নিয়ে আসে, যে ক্রিকেট বোর্ড, তারা কি মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছে গত 15 বছরে? ক্রিকেট বোর্ড কি কম্পিটিটিভ ক্রিকেট সারা দেশে ছড়িয়ে দিতে পেরেছে? ক্রিকেট বোর্ড কি স্কুল ক্রিকেট ছড়িয়ে দিতে পেরেছে? ক্রিকেট বোর্ড কি জেলা পর্যায়ে ক্রিকেট কম্পিটিটিভ ক্রিকেট ছড়িয়ে দিতে পেরেছে? উপজেলা লেভেলে পেরেছে? তাহলে ক্রিকেট বোর্ডের এই মানে গ্রস ফেলিওরের রেজাল্ট হচ্ছে অনেক বেশি প্লেয়ার পাইপলাইনে আসে নাই, এবং পাইপলাইনে না আসার কারণে ঘুরাই ফেরায় এই সমস্ত প্লেয়ারকে খেলাইতে হয়েছে। পাইপলাইনে না আসার কারণে আপনারা অনূর্ধ্ব-19 যে জিতলেন পরপর কয়েকবার, ওইটা তাহলে কারা করলো? এইটা হচ্ছে কি ক্রিকেট বোর্ডের কাজ না? অবশ্যই ক্রিকেট বোর্ডের কাজ। সফলতার কি আপনি দিবেন না? ওইটা করব। এইজ লেভেলে একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে আন্ডার 19 টিম, এবং এইটাই এই পর্যন্ত ক্রিকেট বোর্ডের গত 15 ইয়ার্সে সবচেয়ে বড় ট্রফি। না, জাকির আলীর মতো আরো যে ক্রিকেটার নতুন ক্রিকেটার ঢুকলো আর পঞ্চপাণ্ডব বাদ হয়ে যাচ্ছে, এই যে নতুন ক্রিকেটার গুলো তো আপনার গ্যাপ পূরণ করে। ওর যদি যোগ্যতা না থাকতো তাহলে তো আপনি নিতেন না। তা আপনি ঢালাও ভাবে কিন্তু ক্রিকেট বোর্ডকে এভাবে দোষ দিতে পারেন না যে কিছুই করেন না, ল্যাকিং থাকতে পারে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে আমি বলতে চাচ্ছি there is a gap between two part. ক্রিকেটাররাও they tried, but তারা তাদের গন্তব্যে মানুষকে খুশি করতে পারে না। ক্রিকেট বোর্ডও চেষ্টা করছে, কিন্তু সে তার অপটিমাম লেভেলে যেতে পারে না। ফলে এই দুই পক্ষের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে। দুঃখের বিষয় হলো, ধরেন এই যে একটু আগে সাগর ভাই বললো যে স্টেডিয়াম ভাঙচুর করছে, আর তুমি আমার এখন কনফ্লিক্ট হচ্ছে, বিসিবি নাজমুল সাহেবকে অব্যাহতি দিয়েছে, ক্রিকেটারদের দাবি মেনে নিয়েছে, এখন মানে তাহলে তুমি জাতীয় সম্পদ ভাঙচুর করতেছো কেন? এইটা একটা মানে খুবই মানে কেমন কালচার তৈরি হচ্ছে, কোথায় কোথায় জাতীয় সম্পদ ভাঙচুর করা। এগুলি তো আমাদেরই প্রপার্টি, আমাদের তো এগুলি করতে হবে, জনগণের টাকা এগুলি করা হয়েছে। আমার মনে হয় যারা ফ্যান ফলোয়ার আছেন, আমরাও অবশ্যই ক্রিকেটের ফ্যান ফলোয়ার, আমরাও যখন
আমি আরও আগে একবার আপনার শোতে বলেছিলাম, আমাদের জীবনের হাজার হাজার ঘন্টা আমরা ক্রিকেট খেলে এবং ক্রিকেট দেখে ব্যয় করেছি, এবং এটার ফিনান্সিয়াল ভ্যালু নিয়েও আমি একবার কথা বলেছিলাম। সো এইটার সাথে আমাদের আবেগ এবং অনুভূতি জড়িত আছে। এই ক্রিকেটাররা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। মানে এখানে দর্শক যারা ক্রিকেট অনুরাগী ভক্তরা আছে তাদের আরো দায়িত্বশীল আচরণ করা উচিত প্রতিবাদের, কারণ এই বিষয়গুলি আন্তর্জাতিকভাবে কিন্তু হ্যাঁ এটার একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট আছে, সারা পৃথিবী দেখছে হোয়াটস হ্যাপেনিং, বাংলাদেশের ক্রিকেটে কি ঘটছে। তবে পাশাপাশি আবার এই সব ভাঙচুরের পেছনে আমাদের লোকাল বাজে রাজনৈতিক কোনো ইন্ধনও থাকতে পারে, সেখানেও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আপনি অন্য দুটি বিষয় নিয়ে আপনি একটু দয়া করে বলবেন। জামাত জোটের এই যে ভাঙনকরণ, সকালে শুনলাম একটা, আবার বিকেলে আরেকটা। তো আচ্ছা, আমি আসলে এটা হয়েছে কি, ধরেন একটা কথা বলি, সেটা হলো যে ধরেন একটা কনজুগাল লাইফে স্বামী এবং স্ত্রী যদি তাদের মধ্যে মানে বিয়ের সম্পর্কে কিন্তু প্রেম নাই, ভালোবাসা নাই, মানে প্রেমহীন বৈবাহিক সম্পর্কের অবস্থা হচ্ছে এই জোটের ভিতরে এখন বিরাজ করতেছে আর কি। এখানে কে স্বামী আর স্ত্রী, মানে সেই আলোচনায় আমি যাব না। মানে এইটা এমন একটা সম্পর্ক যেটার মধ্যে ভালোবাসা নাই, কিন্তু ধরেন প্রেমহীন বৈবাহিক সম্পর্কে যখন মানে উভয় তো ইসলামিক দলগুলোর মধ্যে যদি প্রেম ভালোবাসা না থাকে, তাহলে ইসলামিক দলের যে আদর্শ আমরা বলি, ইসলামের আদর্শ নিয়ে যারা রাজনীতি করে, নিজেদের মধ্যে আদর্শ কোনো ইয়ে নাই। এটা এখন হচ্ছে মানে ডিবেট হচ্ছে বেজিং অন ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট। তার মানে এভরিথিং আমি বলবো না, কিন্তু এই যে ডিবেটটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং জামাত ইসলামের মধ্যে পলিটিক্যাল ইন্টারেস্ট, বার্গেনিং চলছে, কে কত বেশি বেনিফিট নিতে পারে, কে কত বেশি আদায় করে নিতে পারে। এবং এই আদায়ের এইটা বার্গেনিং এর কিন্তু এটা আমি একটু ক্রিটিক্যাল অ্যানালিসিস করি। এটার এক কথাই আমি বলবো, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে এটা একটা নেগেটিভ ওয়ার্কও হইতে পারে 11 দলীয় জোটের, যেমন কীরকম হতে পারে, ধরেন এই যে টাইম কিল করতে ইলেকশন প্রিপারেশন থেকে ফোকাসটা চেঞ্জ করে নেগোসিয়েশন চলতেছে শাসনতন্ত্র আন্দোলন এবং জামাত ইসলামের মধ্যে, চলতে একটা ধরেন ইলেমন্তারা যে বললো, শাসনতন্ত্র বললো যে না আমি এই জোটে থাকবো না, এর মধ্যে সে আরেকটা হয়তো জোটের পাইপলাইন তৈরি করলো, তাইলে কিন্তু জামাত ইসলাম একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। এটা হচ্ছে ধরেন একটা পয়েন্ট অফ ভিউ। আর একটা পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে জামাত ইসলামের মধ্যে কিছু কাজ করে ফেলছে, যে কাজগুলি তাদেরকে কিছু আগায় রাখছে। কি কাজ করছে জামাত ইসলাম এনসিপির ক্যান্ডিডেটদেরকে ব্লক করছে, তার প্রার্থীগুলি দিয়ে দিচ্ছে, এবং তাদের যে সব জায়গায় প্রার্থী আছে তারা ইনশিওর করছে ওইখানে জামাত ইসলামের প্রার্থী থাকবে না। জামাত ইসলাম মামুনুল হকের যে আসন, ঢাকার যে আসনে উনি ইলেকশন করবেন, বোধহয় ঢাকা 14 অথবা 15, ওইখানকার জামাতের প্রার্থী তো উজ্জ্ব করাই দিচ্ছে। মামুনুল হককে কনফার্ম করছে যে আপনি কিন্তু আমাদের প্রার্থী নাই। এবি পার্টির যে মুজিবুর রহমান মঞ্জু, ওনার আসনে জামাত ইসলামের যে ক্যান্ডিডেট ছিল লিয়াকত আলী, হিজ ভেরি মানে অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ অত্র এলাকার, ওনাকে কিন্তু উজ্জ্ব করে দিছে। সো তার মানে কি, মানে হচ্ছে এই সমস্ত ক্যান্ডিডেটকে সে লক করে ফেলছে, মানে তারা ইচ্ছা করলে ডিসকাশনের অথবা নেগোসিয়েশন টেবিল ছেড়ে চলে যেতে পারতেছে না। সো এইখানে মানে ইটস পলিটিক্যাল গেম, কোথাও হয়তো থামবে, আজকে যেমন শোনা যাচ্ছে যে হয়তো তারা আবার এক জায়গায় আসবে, কিন্তু এই নেগোসিয়েশনটা যেটা হচ্ছে খুবই, এই নেগোসিয়েশনটা হচ্ছে ইন্টারেস্ট বেসড নেগোসিয়েশন, এবং এই যদি লজিক বেসড নেগোসিয়েশন না হয় অথবা অবজেক্টিভ বেসড নেগোসিয়েশন না হয়, এরকম ইন্টারেস্ট বেসড নেগোসিয়েশন হয়, আমার কাছে মনে হয় সুনার অর লেটার এই নেগোসিয়েশনটা ফেল করবে, এবং এই সম্পর্কটা ফেল করবে, এবং নতুনভাবে হয়তো নতুন সময় নতুন এজেন্ডা নিয়ে নতুন ইস্যু নিয়ে এই সম্পর্কটা থেমে যাবে।